সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস হোল্ডার ফাউন্ডার পাবলিক স্পিকিং অফিশিয়াল মোহাম্মদ সুলেমান আহমেদ জেসান। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা আজ একটু ডিফারেন্ট কাউকে পেলাম। আমরা জানি যে মানুষের অনেক ধরনের নেশা থাকে, মানুষ অনেক ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে থাকে, কিন্তু পৃথিবীতে এত সাবজেক্ট থাকার পরও আপনি শুধুমাত্র পাবলিক স্পিকিং নিয়েই কেন এত বেশি ইন্টারেস্ট ফিল করেছেন? এটার মূল কারণ হচ্ছে আসলে ছোটবেলা থেকে আমি দেখেছি যে কথা বলার যে একটা জড়তা, এটা আসলে আমাকে অনেক ভোগাতো। যে মানুষের সামনে সুন্দরভাবে হয়তো কথা বলতে পারতাম না, বন্ধু বান্ধবরা অনেক সময় দুষ্টামি করতো, বা পরিবারের কাছে অনেক কিছু বলতে গেলে বলতো যে আচ্ছা তুমি পরে বলো, আগে অন্যরা বলুক। তো আসলে সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই যে কথা বলার যে দক্ষতা, এটা অনেক বেশি জরুরি। তো সেইখান থেকে আসলে মূলত এই উপলব্ধিটা শুরু হয়েছে, এবং তার পরবর্তীতে এই প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনের প্রতি অনেক কাজ করা হয়েছে, এবং আস্তে আস্তে এটা করতে করতেই মূলত আজকে এই পর্যায়ে আসা। এবার একটু জানতে চাই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস সম্পর্কে। আচ্ছা, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস হোল্ডার যেভাবে হলাম, এটা হচ্ছে 2020 সালে, যখন করোনার যে তাণ্ডব চারিদিকে, তো ঠিক সেই সময় সারা পৃথিবী কিন্তু ঘরের মধ্যে বসেছিল। তো আমরা চিন্তা করলাম, তখন আমাদের একটা অর্গানাইজেশন আছে গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি। তো আমরা চিন্তা করলাম যে আমরা এমন একটা অনলাইন প্রোগ্রাম করি যেটাতে সারা পৃথিবীর মানুষকে কানেক্ট করা যায়। তো তখন অনলাইনের মাধ্যমে আমরা প্রায় 100টা দেশের একজন করে রিপ্রেজেন্টেটিভ নিলাম, এবং তাদেরকে নিয়ে আমরা জুলাই মাসের 17-18 তারিখে আমরা একটা অনলাইন প্রোগ্রাম করলাম, 12 ঘন্টা 24 ঘন্টা, যেখানে 55 জন বক্তা সারা পৃথিবীর অংশ নিয়েছিল। এবং এইটা তখন সেই সময় জুম প্ল্যাটফর্মে 1000 মানুষ দেখে। তো যেটা ওই সময় সারা পৃথিবীতে কোথাও জুম প্ল্যাটফর্মে 1000 মানুষ, এই যে দীর্ঘ সময় যে প্রোগ্রাম, এটা তখন দেখে নাই। তো এটাই তখন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, সেখানে আমরা এই জিনিসটাকে সাবমিট করি, সমস্ত ডকুমেন্টস। এগুলো করার পরবর্তীতেই তারা আমাকে, আমাদের সবাইকে, আমাদের টিম মেম্বার যারা ছিলাম, আমাদেরকে সবাইকে এই খেতাবটা দেয় যে আমরা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস হোল্ডার, এবং তাদের সেই ওয়েবসাইটেও আমাদের সমস্ত যে অ্যাচিভমেন্ট, সেটা এখনো দেখলে পাওয়া যায়। আচ্ছা, বেশ দারুণ একটি বিষয় আসলে। আপনি কিভাবে আপনার এই জার্নিটা স্টার্ট করেছিলেন, এবং এখন পর্যন্ত এই গল্পটা কি, আসলে কিভাবে কি হলো, এবং পুরো জার্নিটা কেমন ছিল আপনার জন্য? আচ্ছা, সেটা হচ্ছে আমি কর্পোরেটের লাইফে ছিলাম 2020 সাল পর্যন্ত, আমার 13 বছরের ক্যারিয়ার, কর্পোরেট ক্যারিয়ার। তো তখন আমি যখন কোভিডে আক্রান্ত হয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে যদি আমি বেঁচে যাই, তাহলে আমি আমার জীবনটা, আমি যেটা খুব বেশি পছন্দ করি, সেটা নিয়ে আগে বাড়বো। তো আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিলেন, আমি সুস্থ হলাম, এবং তখনই আমি চাকরিতে রেজিগনেশন দিয়ে আমি এই পাবলিক স্পিকিং এর জার্নিটা শুরু করলাম, এবং তখন থেকে 5 বছর ধরে কাজ করছি। আমার প্রতিষ্ঠান পাবলিক স্পিকিং অফিশিয়াল। তো এটা নিয়ে আমরা প্রতিনিয়ত ছেলেমেয়েদেরকে পাবলিক স্পিকিং শেখানোর জন্য বিভিন্নভাবে আমরা সেমিনার অর্গানাইজ করি, ট্রেনিং অর্গানাইজ করি, পাবলিক স্পিকিং কম্পিটিশন অর্গানাইজ করি। এর মাধ্যমে আর কি কাজগুলো চালিয়ে যাচ্ছে আর কি। বেশ দারুণ। আসলে এখন যারা আসলে এইটা শুনে ইন্টারেস্টেড হয়েছেন, বা আসলে তারাও চিন্তা করছেন আমিও কোনো একটা ইউনিক কিছু একটা করি, বা সকলের নজরে আসি, একটু ডিফারেন্স কিছু করি, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? বিকজ মানুষ যখন কিছু একটা নতুন করতে যায়, যেমন আপনি বলছিলেন করোনাকালীন সময়েই কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, অনেক এমন প্রতিভাবান মানুষ তৈরি হয়েছে যারা আসলে হয়তো আগে জানতেন না যে তিনি এই কাজটা পারেন, ওই সময়টা হয়তো বা ইউটিলাইজ করেছেন। সো করতে গেলে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, অনেকে না করে, অনেকে হ্যাঁ করে, সাপোর্টটা পাওয়া যায় না, নিজের মনকে বারবার উজ্জীবিত করতে হয়। সো এই ব্যাপারগুলো কিভাবে করেছেন আপনি? আসলে আপনি যেটা বলছেন একদম সঠিক। অনেক সময় আগে বাড়ার জন্য দেয়ালে পিঠ ঠেকাতে হয়, তখন মানুষ আগে বাড়ে। তো আমার কাছে মনে হয় বর্তমানে ছেলেমেয়েরা, যেটা হচ্ছে একটা ভাইরাল হওয়ার যে নেশা, বা হচ্ছে যে কোনোভাবেই হোক আমি জনপ্রিয় হব, এই জায়গাটা থেকে সরে এসে তারা যদি তাদের দক্ষতা উন্নয়ন করে, বরঞ্চ সেটা তাদের জন্য অনেক বেশি ভালো হবে, তাদের খুব ভালো একটা ক্যারিয়ার হবে, তাদের একটা পজিটিভ রেসপন্স তারা পাবে, এবং সব দিক দিয়ে নিজেদেরকে তারা কিন্তু সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। তো যে কারণে আমাদের যে লক্ষ্যটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েকে বোঝানো যে কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হবে। ব্যাস এতটুকু যদি তুমি শিখতে পারো, তাহলে তুমি তোমার জীবনে অনেক কিছু করতে পারবে। নিজেকে কিভাবে মোটিভেট করা হয়? নিজেকে মোটিভেট করার জন্য সেটা হচ্ছে কি, আমি আসলে আমার স্বপ্ন যেটা দেখেছি সেটার প্রতি আর কি সবসময় আমরা অটুট থাকি, যে স্টে ফোকাসড। যেমন হচ্ছে যে আপনি যখন আপনি দেখেছেন হয়তো ডিসকভারি চ্যানেলে, যে সিংহ যখন শিকার করে বা বাঘ যখন শিকার করে, তখন যেটাকে টার্গেট করে, সেখানে যদি 100টাও থাকে, তার মধ্যে যেটাকে টার্গেট করে সেটাকেই কিন্তু ধরে। তো মূলত হচ্ছে আমি আমার লাইফের যে ফোকাসটা, যে আমি সারা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে পাবলিক স্পিকিং শেখাবো, 2028 সালের 31শে ডিসেম্বরের মধ্যে 1 কোটি মানুষকে সচেতন করব পাবলিক স্পিকিংয়ের প্রতি। তো এই সমস্ত স্বপ্ন আমাকে আসলে আর ডিমোটিভেটেড হতে দেয় না। তো প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে নেগেটিভিটি আমাদের চারপাশে আছে, যে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, বা তুমি হয়তো এই দেশে এই জিনিসটা করতে পারবে না, ওগুলা মাথায় আনি না, বরঞ্চ আমি আমার দিকে ফোকাস, যে আমি যে টার্গেটটা নিয়েছি এটাকে অ্যাচিভ না করা পর্যন্ত আমি থামবো না।
আচ্ছা, এই ক্ষেত্রে যারা আসলে নতুন প্রজন্ম আছেন, আপনি বলছিলেন যে ভাইরাল হওয়ার একটা ট্রেন্ড বা ভাইরাল একটা ব্যাপার তাদের মধ্যে কাজ করছে, এটা থেকে বেরিয়ে বা হয়তো বা অনেকে একটু চাচ্ছে ইউনিক কিছু করতে বা উদ্যোগ নিতে পারছেন না, সেক্ষেত্রে তারা কি করতে পারেন? বা আপনি যে যে একটা রেকর্ড করেছেন, এক্ষেত্রে তারা আসলে কিভাবে কোন প্রসিডিউরটা মেনটেন করতে পারে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, নিজেদের যে দক্ষতা উন্নয়নের জন্য আগে নিজেকে এই ইচ্ছাটা পোষণ করতে হবে যে না, আমি এই ব্যাপারে খুব স্কিলড হব। কিন্তু ওইটা বাদ দিয়ে আমরা যদি কোনো একটা অ্যাপস বা কোনো একটা ওয়েবসাইট এটার প্রতি আমরা নির্ভর হয়ে যাই, যেমন টিকটক, ফেসবুক, হ্যাঁ, এই সমস্ত কিন্তু আসলে এগুলো কন্ট্রোল কিন্তু আমাদের মধ্যে নাই। চ্যাট জিপিটিও আমরা নির্ভরশীল কিছুটা, এআই অবশ্যই এআই প্রতি নির্ভরশীল। তো যে জিনিসটার প্রতি আসলে নির্ভরশীল আমরা হচ্ছি, ওটার কন্ট্রোলটা কিন্তু আমার মধ্যে নাই। তো এতে করে যেটা হয়, হয়তো ফেসবুক অ্যাকাউন্ট যদি তার হ্যাক হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, তাহলে সেই পপুলারিটা রাতারাতি কিন্তু গায়েব হয়ে যাবে। তো সুতরাং তার দক্ষতা যদি থাকে, সে যে কোনো প্ল্যাটফর্মে হোক, মানুষের দক্ষতার কারণে তাকে খুঁজে নিবে। আপনি যেসব উদ্যোগ বা প্রজেক্ট হাতে নিয়েছেন বা কাজ করছেন, তার মূল উদ্দেশ্য কি? যেমন মূলত যদি বলি পাবলিক স্পিকিং অলিম্পিকের ব্যাপারে। সেটা হচ্ছে খুব ভালো একটা বিষয় বলেছেন, যে সারা পৃথিবীতে আপনি জেনে খুশি হবেন যে পাবলিক স্পিকিং অলিম্পিয়াড এটা শুধুমাত্র আমরাই অর্গানাইজ করেছি। এটা কয়েক মাস আগে, এটা সিজন 1টা করেছি, এরপর সিজন 2টা আসতেছে। তো পাবলিক স্পিকিং অলিম্পিয়াডের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে আমরা একটা বিভিন্ন টপিকে কথা বলার জন্য আমরা বলি, এবং সেই ভিডিও রেকর্ডগুলো আমাদের কাছে পাঠানোর পরবর্তীতে আমরা বিভিন্ন স্টেপ আছে, স্টেপ পার করে তাদের মধ্যে থেকে আমরা একজন বিজয়ী নির্ধারণ করি। এতে করে যে লাভটা হয়, সবাই পাবলিক স্পিকিংয়ের প্রতি আগ্রহ দেখায়, তারা প্র্যাকটিস করে, তারা ভিডিও মেক করে এবং তারা কন্টেন্ট নিয়ে ভাবে। আগে তো আমার ভাবতে হবে, কারণ পাবলিক স্পিকিং এর মূল বিষয় হচ্ছে কি, ডেভেলপিং ইয়োর থটস অ্যান্ড ডেলিভারিং ইয়োর থটস। আপনাকে ভালো চিন্তা করলেই কিন্তু ভালো কথা আপনার মুখ থেকে বের হবে। তো এই প্র্যাকটিসগুলো যখন ছেলেমেয়েরা করে প্রতিযোগিতায় জেতার জন্য, সেখান থেকে কিন্তু আমরা আসলে ভালো ভালো ছেলেমেয়েদেরকে নিয়ে আসতে পারি, যারা আসলে প্রেজেন্টেশনে খুব ভালো। আচ্ছা, আপনি তো বেশ সুন্দর করে কথা বলেন, আপনার কথায় কোনো জড়তা নেই। এই ক্ষেত্রে যারা একটু ভালো স্পিকিং করতে চান, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য এবং নন স্টপ কথা বলার জন্য? কারণ অনেক সময় আমরা অনেক কিছু শুনি বা বলি, কিন্তু সব কথাই যে দর্শকরা শুনবেন বা সব কথাই যে মানুষ আমলে নেবেন এমনটাও কিন্তু না। আসলে ডেলিভারিটা কিভাবে দেওয়া হচ্ছে বা আসলে কত সুন্দরভাবে দেওয়া হচ্ছে, কত মার্জিত ওয়েতে দেওয়া হচ্ছে, এটা কিন্তু নির্ভর করে। সেক্ষেত্রে আসলে কি পরামর্শ দেবেন আপনি? সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার কাছে সবসময় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভাই, আমি অনেক বেশি নার্ভাস, আমি এই নার্ভাসনেস কিভাবে কাটাবো? কারণ আগে নার্ভাসনেস কাটালেই তো আমি ভালো বক্তব্য দিতে পারবো। তো আমার কাছে যেটা মনে হয় যে নার্ভাস আসলে সবাই হয়। আমাদের বেলায় যেটা হয়, আমরা আসলে নার্ভাস হই না, আমরা এক্সাইটেড হই। তো আমাদের ব্রেন কিন্তু যে নার্ভাস আর এক্সাইটমেন্টের মধ্যে যে পার্থক্য, এটা অনেক সময় বুঝে না। তো সুতরাং আমাদেরকে যে জিনিসটা বোঝাতে হবে যে আমি নার্ভাস নই, আমি এক্সাইটেড, এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং স্টেজে গিয়ে বক্তব্য প্রদান করতে হবে। আর হচ্ছে যেটা হচ্ছে, আমাদের আসলে কন্টেন্ট ফোকাস না হয়, কনসেপ্ট ফোকাস হতে হবে, যে আমি আসলে কি বলতে চাই। আপনি আমার কাছ থেকে কোন প্রশ্নটা করছেন, সেটা কোন উত্তরটা দিলে বেটার হবে, এই জিনিসটা যদি আমি আমার নিজেকে প্রশ্নের উত্তর দিতে থাকি, আমার মনে হয় এই ভয়টাও কেটে যাবে, আর যে কোনো সময় যে কোনো জায়গায় যে কারোর সাথে সুন্দরভাবে কথা বলা যেতে পারে। আচ্ছা, দারুণ বলেছেন। এখন থেকে যদি বলি, আগামী 5 থেকে 10 বছর পর বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চান? আমি তো সবসময় চাই যে বাংলাদেশ আমার নিজের দেশ পৃথিবীর সেরা হোক, কিন্তু সেটার জন্য দরকার কি, আমাদের উন্নত দেশ গড়তে হলে উন্নত মানুষ দরকার। আর উন্নত মানুষ তখনই হবে যখন আমরা উন্নত চিন্তা ভাবনা করতে পারবো। আমাদের এই চিন্তা ভাবনার দিকগুলা যেন আমাদের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে কাজ করতে পারে, নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। এই জন্য তাদেরকে দিয়ে আসলে না বিভিন্ন কাজ করাতে হবে। আর শুধুমাত্র পড়াশোনা করার পরবর্তীতে তারা যে এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করছে, ভাইরাল হওয়ার নেশা হচ্ছে, বা বিভিন্ন জায়গায় মানুষকে ট্রল করে খুব মজা পাচ্ছে, নেগেটিভিটিতে তারা একটা আনন্দ খুঁজে পাচ্ছে। এই জায়গা থেকে তাদেরকে বের করে প্রেজেন্টেশন, কমিউনিকেশন, আরও স্কিল ডেভেলপমেন্ট করাতে হবে, এআই এর প্রতি তাদের দক্ষতা বৃদ্ধি করাতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে তরুণদের সংখ্যা কিন্তু বিশ্বের অন্যতম অবস্থায় আছে সংখ্যায়। তো সুতরাং হচ্ছে, আমরা যদি তাদেরকে দক্ষভাবে গড়ে তুলতে পারি, 5 বছর পর এরাই কিন্তু বাংলাদেশকে চালাবে। তখন কিন্তু বাংলাদেশ আসলেই পৃথিবীর অন্যতম সেরা একটা দেশ হওয়ার সম্ভাবনা আছে। বেশ দারুণ বলেছেন। একটা শেষ প্রশ্ন, যে আমরা দেখি যে অন্যান্য প্রফেশনে বা শিক্ষাক্ষেত্রে এটা তো একটু আসলে আমরা যদি দেখি যে এটা আসলে পড়াশোনা কেন্দ্রিক একটা ব্যাপার চলে আসে, বাট যদি আমরা যে কালচারাল যে ব্যাপারটা বা গান, নাচ বা অন্য কোনো প্রফেশনে যে পরিমাণ আসলে এটা ফোকাসড করা হয় বা যে পরিমাণ পাবলিসিটি করা হয়, সেক্ষেত্রে কি বাকি সেক্টরগুলোতে পাবলিসিটি করা হয় কিনা? বা এই যে আপনি যে সেক্টরটাতে ছিলেন, এই সেক্টরটাতে যত পরিমাণ হওয়া উচিত ছিল মানুষকে জানানো বা মানুষ এই মাধ্যমটা সম্পর্কে আরও একটু অবগত হওয়া, যেটা অন্যান্য সেক্টরে হয়, সেটা কি আসলে এই সেক্টরে হয়?
এখন ব্যাপারটা হচ্ছে কি মানুষ এখন ভিউ ব্যবসার প্রতি অনেক বেশি তারা জোর দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে কালচারাল বিষয়গুলা বা যে বিষয়গুলোতে মানুষের আগ্রহ বেশি বা যেগুলো তাদের শখ, ওগুলা মানুষ বেশি দেখে, বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায়, সেই কারণে সেগুলো বেশি প্রচারণা পায়। আর আমরা যারা প্রতিনিয়ত কাজ করছি, মানুষের এটা আসলে অনেকটা হচ্ছে শিক্ষাক্ষেত্র বলা যেতে পারে, তাই না, যে মানুষকে শেখাচ্ছি সবকিছু। তো এটার প্রতি প্রচারণা আসলে একটু কম। এবং আপনি তো জানেন যে বাংলাদেশে আসলে মোটিভেশনাল স্পিকার বলতে আমরা বুঝি এমন মানুষ যারা আসলে মুখে বলতেছে ভালো কথা, কিন্তু আসলে সে মানুষটা হয়তো ওইরকম ভালো না। কিন্তু আমার কথা এক্স্যাক্টলি তো আমার কথা হচ্ছে যে না, আমরা আসলে মোটিভেশন দেওয়া শেখাই না, মূলত আমরা চাই মানুষ সুন্দরভাবে কথা বলুক। সে যদি সুন্দরভাবে কথা বলতে পারে, সে তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে খুব ভালো একজন মানুষ হতে পারবে। কারণ ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি। খুব সুন্দর কথা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আশা করছি আমার এই কথাগুলো যারা শুনবে তাদের খুব কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।